Assalamu alaikum. Welcome to another class. In today's class, we will be discussing 45th BCS Prelim Mathematical Reasoning part. কথা না বাড়িয়ে শুরু করি। প্রথম প্রশ্নে দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার ও এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই রাশিদ্বয়ের লসাগু ও গসাগু এর গুণফল বের করতে বলেছে। তো রাশি দুইটা যদি আমরা লিখি, প্রথম রাশি হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার। এখানে এক্স ওয়াই কমন নেওয়া যায়, তাহলে লেখা যাবে এক্স প্লাস ওয়াই। এক্স ওয়াই কমন নিলে এক্স প্লাস ওয়াই। দ্বিতীয় রাশিটা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এখানে এক্স কমন নিলে থাকে এক্স প্লাস ওয়াই। তাহলে এখন যদি আমরা লসাগু এবং গসাগু বের করি, লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সেটা হবে দুই জায়গাতেই এক্স আছে, অতএব এক্স হবে একটা। দুই জায়গাতেই এক্স প্লাস ওয়াই আছে, অতএব এক্স প্লাস ওয়াই হবে একটা। এবং বাকি যেগুলা রিপিটেড নাই, দুই জায়গার যে কোনো এক জায়গা আছে, সেগুলোও চলে আসবে লসাগুতে। তো ওয়াই আছে আমার প্রথম রাশিতে, দ্বিতীয় রাশিতে ওয়াই নাই, তাও ওয়াইটা আসবে, একবারই আসবে। তো এই হচ্ছে লসাগু। আর গসাগু হচ্ছে শুধুমাত্র যেগুলো দুই জায়গাতেই রিপিটেড আছে বা দুই জায়গাতেই সাধারণ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, সেটা হয়তো দুই জায়গাতেই যেগুলো আছে। তো দুই জায়গাতে এক্স আছে, এক্স আসবে, এবং দুই জায়গাতে এক্স প্লাস ওয়াই আছে, অতএব এক্স প্লাস ওয়াই আসবে। তাহলে এই হচ্ছে লসাগু আর গসাগু। তাহলে এদের গুণফলটা কত হয়? লসাগু গুণ গসাগু সমান হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই, তারপর গসাগুটা হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে দুইবার এক্স আসছে, তাহলে এক্স স্কোয়ার, আর ওয়াই আছে একটা, এবং এক্স প্লাস ওয়াই দুইবার আসছে, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের লসাগু গসাগুর গুণফল, যেটা অপশন সিতে আছে। দ্যাট ইজ আওয়ার কারেক্ট আনসার। তো এই প্রশ্নটাই একটু শর্টকাটেও সলভ করা যায়। সেটা হচ্ছে দুটি সংখ্যা বা রাশির লসাগু ও গসাগু এর গুণফল সংখ্যা বা রাশিদ্বয়ের গুণফলের সমান। অর্থাৎ লসাগু আর গসাগু যদি গুণ করি, তাহলে কি হবে? প্রথম সংখ্যা বা রাশি ইন্টু দ্বিতীয় সংখ্যা বা রাশি, অর্থাৎ সংখ্যা বা রাশি দুইটার গুণফলের সমানটাই হবে লসাগু বা গসাগুর গুণফল। তো এটা এই শর্টকাটের লিমিটেশন আছে, এটা কেবলমাত্র দুইটা সংখ্যা বা রাশির জন্য প্রযোজ্য। দুইয়ের অধিক সংখ্যা বা রাশি নিলে এটা খাটে না। তাহলে আমার যে দুটা সংখ্যা ছিল, এটা রাশি ছিল, এই দুটা রাশির লসাগু বা গসাগুর গুণফল কি হবে? রাশি দুইটার গুণফলের সমান। তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই, এটাই হচ্ছে লসাগু ও গসাগুর গুণফল। তাহলে প্রথম রাশি থেকে আমার এক্স ওয়াই কমন যায়, থাকে এক্স প্লাস ওয়াই, এবং দ্বিতীয় রাশি থেকে এক্স কমন যায়, থাকে এক্স প্লাস ওয়াই। তাহলে এটাকে আমরা এক্স স্কোয়ার ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আকারে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আকারে লিখতে পারি, যেটা অপশান সিতে আছে। পরের কোয়েশ্চেন যদি দেখি, এক্স ইস টু ওয়াই হচ্ছে 2:3, ওয়াই ইস টু এক্স ইস টু ওয়াই ইকুয়াল 2:3, ওয়াই ইস টু জেড ইকুয়াল 5:7। বের করতে হবে এক্স ইস টু ওয়াই ইস টু জেড ইকুয়াল ওয়াট। তো আমরা দেখতে পাচ্ছি প্রথম অনুপাতে ওয়াইয়ের রেশিওটা হচ্ছে 3, আর দ্বিতীয় অনুপাতে ওয়াইয়ের রেশিওটা হচ্ছে 5। তো আমরা তিনটাকে যখন মার্জ করবো, এক্স ওয়াই জেড মার্জ করতে চাইলে ওয়াইয়ের রেশিওটা আমার দুই জায়গাতে সমান নিয়ে আসতে হবে, তাহলে আমরা তিনটাকে মার্জ করে দিতে পারবো। তো ওয়াই রেশিওটা আমার প্রথমটাতে আছে 3, পরেরটাতে আছে 5। তাহলে 3 আর 5 তো সমান নাই, সমান করার জন্য কি করব? প্রথমটাকে আমরা 5 দিয়ে গুণ করব, আর দ্বিতীয়টাকে 3 দিয়ে, রিভার্স। তাহলে প্রথম রেশিওটা কি দাঁড়াবে? এক্স ইস টু ওয়াই। তো এটা সমান চিহ্নে এক পাশে গুণ করলেই হবে আসলে, কারণ রেশিওটা আমরা একই সংখ্যা দিয়ে গুণ করছি। তো 2 হয়ে যাচ্ছে 10, আর 5 দিয়ে গুণ করলে 3 হয়ে যাচ্ছে 15। তো 2:3ও যা, 10:15ও তাই আসলে। এই জন্য এখানে দুই পাশে গুণ না করলে চলবে। আমরা আসলে ভগ্নাংশের উপরে নিচে গুণ করছি, যে এক্স বাই ওয়াই ইকুয়াল হচ্ছে 2/3 ছিল, তাহলে ভগ্নাংশের উপরে নিচে গুণ করলে 10/15 হবে, বিষয়টা এরকম। তাহলে আমরা প্রথমটাকে 5 দিয়ে গুণ করলাম, দ্বিতীয়টাকে 3 দিয়ে গুণ করব, তাহলে ওয়াই ইস টু জেড হবে 15:2,
21। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াইয়ের রেশিওটা এখন দুই জায়গাতেই 15, তার মানে ওয়াই যেহেতু সমান আছে অতএব এক্স ইস টু ওয়াই ইস টু জেড, ওয়াই ইস টু জেড এখন আমরা 10, 15, 21 এইভাবে লিখে ফেলতে পারবো। 10 ইস টু 15 ইস টু 21, যেটা অপশান বিতে আছে। পরের কোশ্চেন যদি দেখি, জাহিদ সাহেবের বেতন 10% কমানোর পর হ্রাসকৃত বেতন 10% বাড়ানো হলে তার কতটুকু ক্ষতি হলো? তো এইগুলোর ক্ষেত্রে আমরা বেতনটা জাহিদ সাহেবের মূল বেতনটা XYZ এরকম না ধরে যদি 100 ধরি তাহলে খুব ইজিলি এটা সলভ করা যায়। তো মূল বেতন যদি 100 হয়, 100 টাকা হয়, তাহলে 10% কমানোর পর বেতনটা কত হবে? 100 থেকে 10% মাইনাস করলে 90 টাকা। এরপরে কি বলেছে? এরপরে আবার 10% বাড়ানো হচ্ছে, তাহলে 90-র সাথে যদি 10% অ্যাড করা হয় তাহলে 90 প্লাস 90 ইন্টু 10%, 10% মানে 10/100, 10/100, তাহলে এটা হবে 99 টাকা। তাহলে 10% কমানোর পর বেতন হলো 90 টাকা এবং 10% আবার বাড়ানোর পর হলো বেতন 99 টাকা। তাহলে তার কতটুকু ক্ষতি হলো? আমরা যদি ইনিশিয়ালের রেসপেক্টে কম্পেয়ার করি তাহলে ইনিশিয়ালের সাথে আমার এই ফাইনাল বেতনটা 1 টাকা কম, তো 100 টাকায় 1 টাকা কম, তাহলে আসলে পার্সেন্টেজে কত হয়? 1%। তো 1% ক্ষতি হচ্ছে আসলে, তাহলে এটা অপশান বিতে আছে, দ্যাট ইজ আর কারেক্ট আনসার। পরের কোশ্চেনটা যদি দেখি, একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণে বি ও সি এর মান কত হলে সমীকরণটা অভেদ হবে? তো আমরা সমীকরণে বাম পাশে দেখতে পাচ্ছি এক্স প্লাস 5 হোল স্কোয়ার, আমরা যদি ফর্মুলাটা ভাঙি সেটা দ্বারা এক্স স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু 5 এক্স ইন্টু 5 হুইচ ইজ 10x প্লাস বি স্কোয়ার মিনস 5 স্কোয়ার হুইচ ইজ 25 ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c। তো অভেদ হওয়ার অর্থ হচ্ছে এই সমীকরণটা যে কোনো এক্সের জন্য খাটবে, এটা তো এক্সের সমীকরণ। তো অভেদ হওয়ার অর্থ হচ্ছে এক্সের মান যে কোনো কিছুর জন্য খাটবে। তো এখন যে অবস্থায় আছে এই অবস্থায় এক্সের মান যে কোনো কিছুর জন্য খাটে না, কিন্তু আমরা যদি বাম পাশে এবং ডান পাশে কম্পেয়ার করি তাহলে দেখতে পাই 10x আছে বাম পাশে আর ডান পাশে আছে bx, তাহলে b এর ভ্যালুটা যদি 10 হয়, b এর ভ্যালুটা যদি 10 হয় এবং বাম পাশে কনস্ট্যান্টটা হচ্ছে 25 আর ডান পাশে হচ্ছে c, অর্থাৎ c এর ভ্যালুটা যদি 25 হয় তাহলে এই সমীকরণটা একটা অভেদ হয়ে যায়। অভেদ হওয়ার অর্থ কি? এটার বাম পাশে আর ডান পাশে সেম হবে, অর্থাৎ এক্স এর ভ্যালু যাই বসায় না কেন বাম পাশে আর ডান পাশে সমান হবে। অর্থাৎ বি এর ভ্যালু 10 হলে এবং সি এর ভ্যালু 25 হলে সমীকরণটা একটা অভেদ হবে, অপশন ডি। পরের কোশ্চেন যদি দেখি, নিচের কোনটি সরলরেখার সমীকরণ? তো সরলরেখার সমীকরণ আমরা কিভাবে চিনব, এখানে ট্রিক্সটা একটু দেখে নিই। সরলরেখার সমীকরণে এক্স এবং ওয়াইয়ের পাওয়ার বা ঘাত সর্বদা 1 হবে, এখানে 1 ছাড়া অন্য কিছু হবে না, ফ্র্যাকশন হবে না বা একের চেয়ে বড় একের চেয়ে ছোটো নেগেটিভ এরকম কিছুই থাকা যাবে না। এক্স ওয়াইয়ের পাওয়ার সবসময় 1 হতে হবে সরলরেখার সমীকরণে। তারপর এক্স ওয়াই গুণ আকারে থাকা যাবে না, অর্থাৎ এক্স ওয়াই সংবলিত কোনো টার্ম থাকা যাবে না, এবং এক্স ওয়াই উভয়ের সহগ 0 হবে না। যদি এক্সের সহগ 0 হয় তার মানে ওই সমীকরণে এক্স নাই, আবার ওয়াইয়ের সহগও যদি 0 হয় তাহলে ওয়াই ওই সমীকরণে আসলে ওয়াই নাই। তো একটা সমীকরণে শুধু এক্স না থাকলেও সেটা সরলরেখার সমীকরণ হতে পারে, শুধু ওয়াই না থাকলেও সমীকরণ হতে পারে, সরলরেখার সমীকরণ হতে পারে, কিন্তু এক্স ওয়াই যদি উভয়ই না থাকে, উভয় অনুপস্থিত, তাহলে সেটা আসলে সরলরেখার সমীকরণ হয় না। এই জন্য এক্স ওয়াই উভয়ের সহগ 0 হবে না। তাহলে আমরা যেই সমীকরণগুলো দেওয়া আছে সেগুলো যদি একটু খেয়াল করি, প্রথমটাতে দেওয়া আছে এক্স বাই ওয়াই ইকুয়াল ওয়াই বাই 2, তো এটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এক্স ইন্টু 2 2x ইকুয়াল হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই মিনস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে ওয়াইয়ের পাওয়ার 2, অতএব এটা সরলরেখার সমীকরণ হবে না। পরেরটা তো এক্সের পাওয়ার অলরেডি 2 আছে, তাহলে এটাও সরলরেখার সমীকরণ হবে না। অপশান সি যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি 2x ইকুয়াল ওয়াই হয়, 2x ইকুয়াল ওয়াই, এবং অপশান ডিতে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এক্স ইন্টু ওয়াই অর্থাৎ এক্স ওয়াই ইকুয়াল 1 হয়। তাহলে অপশান ডিও বাদ চলে যাচ্ছে কারণ এখানে এক্স ওয়াই সংবলিত টার্ম আছে। শুধুমাত্র আমার অপশান সি হচ্ছে সরলরেখার সমীকরণ, কারণ এখানে এক্স ওয়াইয়ের পাওয়ার 1 এবং এখানে এক্স ওয়াই সংবলিত টার্ম নাই এবং এখানে এক্স ওয়াই উভয়টির সহগ 0 নয়, অতএব অপশান সি কারেক্ট আছে। পরের কোশ্চেন যদি আমরা দেখি, পি প্লাস কিউ ইকুয়াল 5, পি মাইনাস কিউ ইকুয়াল 3, পি প্লাস কিউ ইকুয়াল 5, পি মাইনাস কিউ ইকুয়াল 3, তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মান কত হবে? আমরা যদি যোগ করি তাহলে 2p সমান পাই 8, তাহলে পি সমান হচ্ছে 4। আবার যদি আমরা বিয়োগ করতাম পি প্লাস কিউ ইকুয়াল 5, পি মাইনাস কিউ ইকুয়াল 3,
যদি বিয়োগ করি তাহলে পি এর চিহ্নটা হবে নেগেটিভ, কিউ এর চিহ্নটা হবে পজিটিভ, আর এটা নেগেটিভ। তাহলে পি কাটা যাবে এবার টু কিউ হবে, টু কিউ ইকুয়াল হচ্ছে 5 - 3 2, তাহলে কিউ এর ভ্যালু হচ্ছে 1। অতএব পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল 4 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, হুইচ ইজ 16 + 1 17, অপশান বিতে আছে। পরের কোশ্চেন যদি দেখি, এখানে বাম পাশ ডান পাশ একটা সমীকরণ দেওয়া আছে, লগারিদমিক সমীকরণ। তো লগ এ বাই বি প্লাস লগ বি বাই এ। এখন লগ পি বাই কিউ, এটাকে আমরা কি আকারে লিখতে পারি? আসলে ফর্মুলা হচ্ছে লগ পি মাইনাস লগ কিউ। তাহলে এই ফর্মুলা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে সমীকরণটা দাঁড়াবে লগ এ মাইনাস লগ বি প্লাস লগ এবার বি বাই এ। তাহলে কি হবে? লগ বি মাইনাস লগ এ সমান হচ্ছে লগ এ প্লাস বি। তাহলে আমার বাম পাশে, এই সমীকরণের বাম পাশে লগ এ কাটা যায়, লগ এ মাইনাস লগ এ, আবার মাইনাস লগ বি প্লাস লগ বি কাটা যায়। তাহলে বাম পাশে আসলে থাকে 0 আর ডান পাশে থাকে হচ্ছে লগ এ প্লাস বি। তো এই লগের তো একটা বেজ থাকবে, বেজটা ই হতে পারে, 10 হতে পারে। সাধারণত মেনশন করা না থাকলে ওয়াইলার কনস্ট্যান্ট ধরা হয়। তো বেস যেটাই হোক না কেন, আমরা লগারিদমিক ফর্মুলা অনুযায়ী জানি লগ এ বেসড বি ইকুয়াল সি হলে এ টু দি পাওয়ার সি ইকুয়াল বি হয়, এ টু দি পাওয়ার সি ইকুয়াল বি হয়। তাহলে এখানে বেস টু দি পাওয়ার 0, বেস টু দি পাওয়ার 0 ইকুয়াল এ প্লাস বি হবে। আর আমরা জানি যে কোনো কিছুর উপর পাওয়ার 0 দিলে সেটার মান কত হয়? 1 হয়। অতএব এখানে এ প্লাস বি ইকুয়াল 1 হবে। তাহলে এটাই আমাদের অ্যান্সার, যেটা অপশন এতে আছে। তাহলে দ্যাট ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে যদি যাই, টু টু দি পাওয়ার এক্স প্লাস 7 ইকুয়াল 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2, এক্সের মান কত হবে? তো বাম পাশটা আমরা আনচেঞ্জ রাখতে পারি, এক্স প্লাস 7, আর 4কে আমরা এখানে হয় পাওয়ার সমান করব এক্সপোনেনশিয়াল ইকুয়েশনে, সূচকীয় সমীকরণে আমরা হয় পাওয়ার সমান করব অথবা বেজ সমান করব। তো এখানে পাওয়ার সমান হওয়ার চান্স নাই, কিন্তু বেজ সমান করার সুযোগ আছে, কারণ ডান পাশে আছে 4 টু দি পাওয়ার এক্স প্লাস 2, কিন্তু 4কে তো আমরা 2 স্কোয়ার লিখতে পারি, 4কে 2 স্কোয়ার লিখলাম, তার উপরে আবার পাওয়ার কত আছে? এক্স প্লাস টু। তো পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে, অর্থাৎ এ টু দি পাওয়ার এম, তার উপরে যদি আবার এন থাকে, তাহলে কি হয়? পাওয়ার দুইটা গুণ হয়, তার মানে এম এন হয়, এম এন। তাহলে এখানেও যদি সেম কাজটা করি, আমার 2 টু দি পাওয়ার 2, তারপরে এক্স প্লাস 2 আর এক্স প্লাস 2 গুণ হবে, তাহলে 2 টু দি পাওয়ার 2x প্লাস 4 হবে। আর বাম পাশে থাকলো যা ছিল তাই। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি বেজ সমান হয়ে গেছে, দেয়ারফর পাওয়ার মাস্ট বি ইকুয়াল। সো এক্স প্লাস 7 ইকুয়াল 2x প্লাস 4। তাহলে বাম পাশে 2x আছে, ডান পাশে 2x আছে, বাম পাশে x আছে, তাহলে একটা x থাকলো। আর এই 4 যদি অপোজিট সাইডে বিয়োগ করি, x হচ্ছে এদিকে বিয়োগ করছি, তাহলে থাকবে হচ্ছে 7 - 4 হুইচ ইজ 3 অপশান বিতে আছে। পরের কোশ্চেন যদি দেখি, একটা সিরিজ দেওয়া আছে, ধারাটির পঞ্চম পদ কত? তো সিরিজটা যদি আমরা ভালো মতো খেয়াল করি, প্রথম পদ হচ্ছে 1/√3, পরেরটা -1, অর্থাৎ -√3 দিয়ে গুণ হয়েছে। প্রথমটাকে যদি আমরা -√3 দিয়ে গুণ করি তাহলে সেকেন্ড টার্মটা আসে, সেকেন্ড টার্মটাকে যদি আবার -√3 দিয়ে গুণ করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং √3 থাকবে। তার মানে বোঝা যাচ্ছে এটা একটা গুণোত্তর ধারা। আর এটা যোগোত্তর ধারাও হইতে পারতো, কিন্তু আমরা যদি ডিফারেন্স বলে নিই, যোগোত্তর ধারা হলে পাশাপাশি দুইটা পদের বিয়োগফলটা সবসময় সমান থাকবে। তো বিয়োগফল এখানে আসলে সমান নাই, চেক করলে বোঝা যাবে। অর্থাৎ গুণোত্তর ধারার আমরা পঞ্চম পদ বের করে দেবো। তো পঞ্চম পদ বের করার আগে আমরা প্রথম পদ এবং আর সাধারণ অনুপাত যদি বের করে নিই, তো প্রথম পদ দেখতে পাচ্ছি 1/√3 দেওয়া আছে, আর হচ্ছে দ্বিতীয় পদ, অর্থাৎ -1 ডিভাইড বাই প্রথম পদ 1/√3, which will be -√3, অর্থাৎ -√3 দিয়ে গুণ হচ্ছে প্রতিবারে। তাহলে পঞ্চম পদ যদি বের করি t5 সমান a r টু দি পাওয়ার 5 - 1 হুইচ ইজ a r টু দি পাওয়ার 4। তাহলে এর ভ্যালু 1/√3, আর এর ভ্যালু হচ্ছে -√3, তার উপরে পাওয়ার 4। তাহলে 1/√3 থাকে এবং উপরে -√3 টু দি পাওয়ার 4। তো নেগেটিভ সংখ্যার উপর পাওয়ারটা যদি জোড় হয় তাহলে সেটা পজিটিভ হয়ে যায়, এবং √3 টু দি পাওয়ার 4, তাহলে
3 টু দি পাওয়ার হাফ টু দি পাওয়ার 4 আমরা এইভাবে লিখতে পারি, টু দি পাওয়ার 4, কজ রুট 3 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার হাফ। তাহলে হাফ আর 4 গুণ করলে হবে 3 টু দি পাওয়ার 2, তার মানে 3 স্কোয়ার, তার মানে 9। তাহলে উপরে থাকে 9, নিচে থাকে রুট 3। তাহলে 9 বাই রুট 3 মিনস 3 ইন্টু 3 বাই রুট 3। তো যে কোনো একটা 3কে যদি রুট 3 দিয়ে ভাগ করি তাহলে উপরে একটা রুট 3 থাকবে, দ্যাট মিনস 3 রুট 3। 3 রুট 3 আমার অপশান ডিতে আছে। পরের কোশ্চেন যদি দেখি, একটা সমীকরণ, ত্রিকোণমিতিক সমীকরণ দেওয়া আছে এবং এখানে কোণের একটা শর্ত দেওয়া আছে। কোণটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত এই রেঞ্জের মধ্যে থাকবে, অর্থাৎ প্রথম চতুর্ভাগে আমার কোণটা অবস্থিত। তো প্রথম চতুর্ভাগে কোণ অবস্থিত হলে আমরা জানি যে এখানে অল পজিটিভ মানে সাইন, কস, ট্যান, কট, সেক, কোসেক সবার মানটাই ধনাত্মক হবে। তাহলে এখানে যে ট্যান থিটার মান বের করতে বলেছে, তো ট্যান থিটার মান আমাদের আগে বের করতে হবে। তো ট্যান থিটার মানটা পজিটিভ হবে আর কি, 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে 4। তাহলে 1 যদি আমরা বিয়োগ করি ডান পাশে, তাহলে ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল 3, তাহলে ট্যান থিটা সমান হবে রুট 3। তো এখানে আমরা রুট করেছি কিন্তু প্লাস মাইনাস নাই, কারণ হচ্ছে কোণটা প্রথম চতুর্ভাগে, আর প্রথম চতুর্ভাগে অল পজিটিভ, দ্যাট ইজ ওয়াই এখানে মাইনাসটা নেই। তাহলে ট্যান থিটা ইকুয়াল রুট 3, আর ট্যান কত ডিগ্রি ভ্যালু রুট 3, দ্যাট ইজ 60 ডিগ্রি। তাহলে ইকুয়াল ট্যান 60 লিখলাম। তাহলে দুই পাশ থেকে ট্যান এলিমিনেট করলে থিটা ইকুয়াল 60 ডিগ্রি, হুইচ ইজ এন অপশান সি। পরের প্রশ্ন যদি দেখি, একটি বৃত্তচাপ কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, বৃত্তের ব্যাস 12 সেন্টিমিটার হলে বৃত্তচাপের দৈর্ঘ্য কত? বৃত্তচাপের দৈর্ঘ্য চেয়েছে। তো একটা বৃত্ত আঁকলাম, কোনো একটা চাপ বৃত্তের কেন্দ্রে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, ধরলাম এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তো বৃত্তের ব্যাস দেওয়া আছে, ব্যাস হচ্ছে ডি সমান 12 সেন্টিমিটার। তাহলে আমরা আর সমান ব্যাসার্ধ সমান লিখতে পারি 12/2, হুইচ ইজ 6 সেন্টিমিটার। তাহলে আমার এখানে আর দেওয়া আছে, আমাদের বের করতে হবে এই চাপের দৈর্ঘ্যটা, এই যে এই চাপের দৈর্ঘ্যটা, এবি চাপ যদি বলি, এবি চাপ। তো এই ব্যাসার্ধটা হচ্ছে আর কেন্দ্রের অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা 60 ডিগ্রি। তাহলে আমরা জানি চাপের দৈর্ঘ্য, যেটাকে আবার এস দিয়ে লেখা হয়, এস ইকুয়াল এখানে এবি চাপ, এবি লিখলে সরলরেখা বোঝাবে, এবি চাপ লিখলাম, এস ইকুয়াল আর থিটা। তবে এখানে শর্ত আছে, থিটাটা রেডিয়ানে হতে হবে। তো আর তো 6, এখন থিটাটা রেডিয়ানে কনভার্ট করলে কত হবে? রেডিয়ানে যদি কনভার্ট করি, থিটা ইকুয়াল 60 ডিগ্রি সমান হচ্ছে 60 ইন্টু ডিগ্রি থেকে যদি রেডিয়ানে কনভার্ট করতে চাই তাহলে π/180 দিয়ে গুণ করতে হয়, π/180 রেডিয়ান হয়ে গেল। তাহলে 60 আর 180 যদি কাটাকাটি করি তাহলে 3 থাকবে, হুইচ ইজ π/3 রেডিয়ান, π/3 রেডিয়ান। তাহলে এখানে যদি বসাই থিটার ভ্যালু π/3, তাহলে থাকে হচ্ছে 6 and 3 কাটলে 2π, এটাই হচ্ছে আমার এস বা চাপের দৈর্ঘ্য, 2π, অপশান সিতে আছে। পরের কোশ্চেনে যদি যাই, একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত দেওয়া আছে 1:2√2:3 হলে বৃহত্তম কোণটির মান কত? তো এই বাহুগুলোর অনুপাত যখন দেওয়া থাকবে, আমরা প্রথমেই চেক করব যে এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কিনা। তো সমকোণী ত্রিভুজ হলে আমরা জানি যে কোনো দুইটা বাহুর যোগফল, স্কোয়ারের যোগফল তৃতীয় বাহুর স্কোয়ারের সমান হবে। তো আমরা এখানে একটু দেখি, তো এখানে অনুপাত যেটা দেওয়া আছে, এখানে যদি জাস্ট এক্স দিয়ে গুণ করে দেওয়া হয় তাহলে মূল বাহুর দৈর্ঘ্যটা পাওয়া যাবে। তো এক্স দিয়ে গুণ করলেও যেই রেজাল্ট পাবো, গুণ না করেও একই রেজাল্টই পাওয়া যাবে আসলে। তো এই জন্য আমরা এক্স ছাড়াই এটাকে স্কোয়ার করে যোগ করে মিলানোর চেষ্টা করব। তাহলে 1 স্কোয়ার প্লাস 2√2 স্কোয়ার, এই ভ্যালুটা কত আসে আমরা চেক করি, 1 প্লাস 2কে স্কোয়ার করলে 4, √2কে স্কোয়ার করলে 2, তাহলে 4 × 2 হুইচ উইল বি 8 ইকুয়াল 9 অর্থ হচ্ছে 3 স্কোয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম দুইটা বাহুর স্কোয়ার তৃতীয় বাহুর স্কোয়ারের সমান, স্কোয়ারের যোগফল তৃতীয় বাহুর স্কোয়ারের সমান, অতএব এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজে একটা কোণ হয় 90 ডিগ্রি, আর বাকি দুইটা কোণের সমষ্টি, এটাকে যদি আমরা কোণ এ বলি, তাহলে বাকি দুইটা হচ্ছে বি প্লাস সি, এই দুইটা মিলে হবে 90। তাহলে বি প্লাস সি মিলে যদি 90 হয়, তাহলে এরা তো দুজনে অবশ্যই 90 চেয়ে ছোটো হবে। তাহলে এখানে বৃহত্তম কোণ কোনটি হবে? 90 ডিগ্রি, সেটাই সমকোণী ত্রিভুজের বৃহত্তম কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে সঠিক উত্তর অপশান ডি, 90 ডিগ্রি। পরের কোশ্চেনে যদি যাই, 29 থেকে 38 পর্যন্ত
সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছা মতো বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা কত? তো 29 থেকে 38 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টা সেটা আমাদের জানতে হবে, তাহলে আমরা সম্ভাবনাটা বের করতে পারবো। তাহলে 29, আমরা যদি সংখ্যাগুলো একটু লিখে ফেলি, 29, 30, 31, 32, 34, 35, 36, 37, 38। তো এখানে মৌলিক সংখ্যা বের করার চেয়ে অমৌলিক সংখ্যা বের করা সহজ, এজন্য অমৌলিকগুলো বের করে আমরা সেগুলো আগে এলিমিনেট করে ফেলবো। তো জোড় সংখ্যা যেগুলো 30, 32, 34, 36, 38, জোড় সংখ্যাগুলো মৌলিক নয়, অতএব এগুলো বাদ। এর বাইরেও আমরা জানি যে 33কে 3 দিয়ে ভাগ করা যায়, 35কে 5 দিয়ে 7 দিয়ে ভাগ করা যায়, এগুলোও বাদ। বাকি থাকে 29 এবং 31 এবং 37। তো এই তিনটাকে যদি আমরা মৌলিক কিনা এটা চেক করি তাহলেই আসলে সহজ হয়ে যায়। তো এই তিনটা সংখ্যাই হচ্ছে মৌলিক সংখ্যা আসলে, কারণ এগুলাকে এক এবং এই সংখ্যাগুলো নিজেদের ভ্যালু ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। অতএব এখানে মৌলিক সংখ্যা আমরা দেখতে পাচ্ছি 3, আর মোট সংখ্যা হচ্ছে 10টা। তাহলে 3/10, 3/10ই হচ্ছে আমার 29 থেকে 38 পর্যন্ত যে কোনো সংখ্যা ইচ্ছা মতো বেছে নিলে সেটি মৌলিক হওয়ার সম্ভাবনা 3/10, হুইচ ইজ ইন অপশন সি। পরের কোয়েশ্চেন যদি দেখি, 0, 1, 2, 3, 4 অঙ্কগুলি দ্বারা কতগুলি 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা গঠন করা যাবে? 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা। তো 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা যদি হয় তাহলে প্রথম ডিজিটটা 0 হওয়া যাবে না। এখানে 0 আমরা ইউজ করতে পারবো, কিন্তু প্রথম ডিজিট যদি 0 ইউজ করি, প্রথম ডিজিট 0 দিলাম, এরপরে 1, 2, 3, 4 এইভাবে 4টা র্যান্ডম সংখ্যা দিয়ে দিলাম, মানে এই 1, 2, 3, 4, তাহলে এটা কি 5 অঙ্কের সংখ্যা হয়েছে? 5 অঙ্কের সংখ্যা হয়েছে আসলে 0কে যদি কাউন্ট করি, কিন্তু এটা তো 5 অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা না, কারণ 1, 2, 3 বামে 0 যেটা দেওয়া আছে এখানে তো দশমিক নেই, অতএব দশমিক থাকলেও বামে 0-র তো কোনো ভ্যালু নেই, তাই না? সেক্ষেত্রে আমাদের অর্থপূর্ণ সংখ্যা যদি গঠন করতে চাই তাহলে বামে 0 থাকা যাবে না। সেক্ষেত্রে আমরা যদি 5 অঙ্ক একটু ফার্স্ট ডিজিট যেটা, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, ফার্স্ট ডিজিটটা আমার 0 হবে না, 0 হবে না। 0 না হলে আর কি হতে পারে? 1 হতে পারে। 0 যদি না হয় তাহলে 1, 2, 3, 4 এই চারটার যে কোনো একটা হবে। তো এই চারটার যে কোনো একটা কোনটা নিব এটা আমরা কিভাবে বাছাই করব? সেটা হচ্ছে চারটা থেকে যে কোনো একটা নেওয়ার যে উপায় সেটা হচ্ছে 4C1, 4C1। ওকে, এখন বাকি যে চারটা ডিজিট থাকে 2 থেকে 5 পর্যন্ত, 2, 3, 4, 5, এই 5টা ডিজিট আমরা কাকে কাকে নিব সেটা হচ্ছে এখন কিন্তু 0 ইনক্লুডেড হবে, এবং 1, 2, 3, 4-এর মধ্য থেকে আমরা একটা অলরেডি ইউজ করে ফেলেছি, তাহলে এখানে আর বাকি থাকবে একটা ইউজ করে ফেললে এখানে তিনটা বাকি থাকে, আর এর সাথে 0 চলে আসবে, তাহলে আরও 4টা ডিজিট আছে, 4টা ডিজিট আমার অবশিষ্ট আছে, এবং এই 4টা ডিজিট দিয়েই 4টা আমার ফাঁকা স্থান পূরণ করতে হবে। 4টা ফাঁকা স্থান হচ্ছে সেকেন্ড, থার্ড, ফোর্থ অ্যান্ড ফিফথ, এই 4টা ফাঁকা স্থান পূরণ করব। তো 4টা ডিজিট দিয়ে 4টা ফাঁকা স্থান পূরণ করার উপায় কতগুলো সেটা হচ্ছে এখানে বিন্যাস হবে, সমাবেশ না, বিন্যাস হবে। তো 4টা সংখ্যায় পরস্পরের মধ্যে এলোমেলোভাবে বিন্যাস হবে। তো এই বিন্যাস করার সংখ্যা হচ্ছে 4p4, 4p4, বা যেটাকে 4 ফ্যাক্টোরিয়াল দিয়েও লেখা হয়। তাহলে এই 4C1-এর সাথে 4 ফ্যাক্টোরিয়ালটা গুণ হবে, সেটার ভ্যালু কত হবে? 4C1 মানে হচ্ছে 4 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল মানে 24, তাহলে 4 ইন্টু 24 হুইচ উইল বি 96, যেটা অপশান এতে আছে। পরের কোশ্চেনে যদি যাই, একটা সেট দেওয়া আছে, এ সেট ইকুয়াল এক্স বিলংস টু এন, এন মিনস ন্যাচারাল নাম্বার। খেয়াল রাখতে হবে ন্যাচারাল নাম্বারের অর্থ কী? অর্থ হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, পজিটিভ ইন্টিজার বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর একটা সমীকরণ দেওয়া আছে, অর্থাৎ এই সমীকরণের সমাধান যেগুলো হবে সেই সমাধানগুলো এই সেটের উপাদান হবে, তবে আমাদের খেয়াল রাখতে হবে সমাধানটা যেন অবশ্যই পজিটিভ ইন্টিজার হয়। তাহলে আমরা সমীকরণটা সমাধান করি, x² - 5x - 14 = 0। তো মিডিল টার্ম করা যাইতে পারে, তো এখানে কনস্ট্যান্টের আগে নেগেটিভ আছে, অতএব মাইনাস করে -5x নিয়ে আসতে হবে, অর্থাৎ একটা প্লাস হবে একটা মাইনাস হবে। তাহলে এখানে প্লাস মাইনাস নিলে -7x + 2x এভাবে নেওয়া যায়, যোগ করলে এটা -5x হয়, আর -14 = 0। তাহলে x কমন নিলে x - 7 + 2 কমন নিলেও x - 7 = 0,
এক্স মাইনাস সেভেন ইন্টু হচ্ছে এক্স প্লাস টু ইকুয়াল জিরো। অতএব এক্সের ভ্যালু একটা হবে, এক্স মাইনাস সেভেন ইকুয়াল জিরো ধরলে এক্সের ভ্যালু সেভেন হয়, আর এক্স প্লাস টু ইকুয়াল জিরো ধরলে এক্সের ভ্যালু মাইনাস টু হয়। তো আমার সেটের উপাদান বলেছে পজিটিভ ইন্টিজার, অতএব মাইনাস টু বাদ যাবে, মাইনাস টু বাদ গেলে অনলি সেভেন উইল বি প্রেজেন্ট ইন দিস সেট। এ সেটের উপাদান হবে অনলি সেভেন, তাহলে অপশান ডিতে আছে এটা, দ্যাট ইজ আওয়ার কারেক্ট আনসার। তো এই পর্যন্ত সবাই সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি দেখা হবে নতুন কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।